আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 10টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যদিও মূল অনুষ্ঠান শুরু হবে বেলা 2টায়। ইতিমধ্যে দলটির হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সমাবেশ থেকে রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের আজকের জাতীয় সমাবেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বলেও জানান তারা। এত বড় সমাবেশে অংশ নিতে পেরে খুশি জামায়াতের কর্মী সমর্থকরা। আজকের এই ঐতিহাসিক সমাবেশে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। জামায়াতের জাতীয় সমাবেশে এখন কি চলছে, দলটির নেতাকর্মীরা কি বলছেন এবং নির্বাচনকে সামনে রেখে কি ধরনের কার্যক্রম তারা শুরু করতে পারে, এ ধরনের কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? তানি জানেন যে এই প্রথম জাতীয় মহাসমাবেশ করছে জামাতে ইসলাম। সকাল 10টায় শুরু হয়েছে, যদিও মূল আনুষ্ঠানিকতা দুপুর 2টা থেকে। এই মুহূর্তে ইসলামী সঙ্গীত কিন্তু তারা পরিবেশন করছেন এবং দলীয় যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করতে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বা আসলে অসংখ্য মানুষ কিন্তু এই সমাবেশে জড়ো হয়েছে এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরাও আসলে আসতে শুরু করেছে, যদিও দুপুর 2টা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। এই আজকের যে এই মহাসমাবেশ সেখানে সভাপতিত্ব করছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবার হাতেই কিন্তু ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা রয়েছে। বা সবাই আসলে উচ্ছ্বসিত, যেহেতু এই প্রথমবার এরকম একটি সমাবেশ তারা করতে পারছেন। বা আজকের এই সমাবেশ কিন্তু মূলত 7 দফা নিয়ে তারা আসবেন এবং এই সমাবেশ থেকে সেই 7টি দফা কিন্তু তারা উপস্থাপন করবেন। এর মধ্যে কিন্তু রাষ্ট্র সংস্কার বা একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, এই বিষয়টিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং জুলাই সনদ বাস্তবায়নকেও তারা কিন্তু প্রাধান্য দিচ্ছেন। সেই সাথে পিআর পদ্ধতির নির্বাচনের যে বিষয়টি সেটি তারা আসলে জোর দাবি জানাচ্ছেন। এরকম 7টি দফা নিয়ে তারা কিন্তু আজকে এই সমাবেশ করছেন। মূলত তারা বলছেন যে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই কিন্তু তারা এই সমাবেশের আয়োজন করছেন। আমরা সমর্থকদের সাথেও কথা বলেছি, তারা বেশ উচ্ছ্বসিত, যদিও ভোর থেকেই কিন্তু মিছিল নিয়ে এই সমাবেশে তারা এসেছেন আমরা দেখেছি। এবং গতকাল রাতেও এখানে কিন্তু বেশ কিছু নেতাকর্মী এবং সমর্থকরা এসেছেন, আমরা তাদের ভিতরে সেই উচ্ছ্বাসটা দেখেছি। দুপুর 2টায় আসলে মূল অনুষ্ঠান শুরু হবে, যদিও এখন থেকেই মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। দলীয় নেতাকর্মীরা আসলে এই সমাবেশের মাধ্যমে আসলে পরবর্তী নির্বাচনের কি দিক নির্দেশনা সেটি আসলে ঘোষণা করবেন, আমরা এমন তথ্য পেয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানের এই মুহূর্তের অবস্থা দেখছেন, অনেকটাই বলা চলে যে মানুষের উপস্থিতি, অসংখ্য মানুষের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকেই আসলে একটি ন্যায়ের বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ গড়তে চান, এমন প্রত্যয়ের কথা কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা আশাবাদী যে আসলে ইসলামের পথে সুন্দর একটি বাংলাদেশ তারা গড়তে পারবেন সবাই মিলে, এরকম প্রত্যাশার কথা জানাচ্ছেন। এই প্রথম আসলে এরকম একটি সমাবেশ হচ্ছে, যে কারণে আসলে তাদের ভেতরে একটু বেশি উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। বা আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি, যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টায়। আসলে সেখান থেকে কি রাজনৈতিক দিক নির্দেশনা আসে সেটি হয়তো জানাতে পারবো আপনাকে পরবর্তী সংবাদে। তো এই মুহূর্তের যে অবস্থা একদম বলা চলে যে আসলে অনেকটাই পূর্ণ হয়ে গেছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এই প্রথম যে সমাবেশ এটিকে ঘিরে আসলে উচ্ছ্বাসী প্রকাশ পাচ্ছে। পরবর্তী সংবাদে আসলে এর আরও কিছু আপডেট জানাতে পারবো আপনাকে। তানি। জি, ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় দাকোপ উপজেলা জামায়াতের আমির সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত 3টায় ভাঙ্গার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে খুলনা থেকে কর্মী সমর্থকদের নিয়ে বাসটি দাঁড়ালে পেছন থেকে পরপর 2টি বাস ও একটি পিকআপ ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান দাকোপ উপজেলার জামায়াতের আমির মোহাম্মদ আবু সাইদ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াতের এক কর্মী।
কক্সবাজারে পদযাত্রা করছে জাতীয় নাগরিক। বেলা 12টার পর কক্সবাজার বাস টার্মিনাল থেকে এই পদযাত্রা শুরু হবে। এরপর পাবলিক লাইব্রেরি মাঠে পথসভা হবে। এরই মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে অবস্থান করছেন। জুলাই যোদ্ধাদের বরণে সমুদ্র শহর কক্সবাজারের সার্বিক প্রস্তুতি আগেই শেষ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পদযাত্রা শুরু হয়েছে কিনা, সেখানে আর কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই পথসভাকে ঘিরে উচ্ছ্বাস কেমন দেখছেন জনসাধারণের মধ্যে? আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে, যেখানে পথসভা করার কথা রয়েছে এবং এই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। এখানে আমার ঠিক পেছনে মঞ্চ স্থাপন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার টার্মিনাল থেকে যে শুরু হওয়ার কথা ছিল পদযাত্রা, জুলাই পদযাত্রা, সেই পদযাত্রাকে কেন্দ্র করে এখানে যারা এনসিপির নেতা কর্মী আছে এবং সর্বস্তরের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। টার্মিনাল থেকে এখনো পর্যন্ত পদযাত্রা শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি 10-15 মিনিটের মধ্যে এই পদযাত্রা শুরু হবে। তো কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এসে পথসভায় মিলিত হবে এই পদযাত্রা। কক্সবাজার শহরের ফজল মার্কেট সহ কালোর দোকান সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে এই সমাবেশে এখানে তারা বক্তব্য রাখবেন, সেটা আমরা জানতে পেরেছি। তো এখানে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংক রোড থেকে শুরু করে টার্মিনাল থেকে শুরু করে কক্সবাজার শহরের অলিগলিতে সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে এবং তারা টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে তারা সদা তৎপর রয়েছেন। তো এখনো পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই পদযাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমরা পদযাত্রার পর এবং সমাবেশের পর আপডেট জানাতে পারবো। তানি, এ হচ্ছে কক্সবাজার থেকে জুলাই পদযাত্রার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে আজ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোক সমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও যাচ্ছেন ক্রেতারা। চলাচল শুরু করেছে গণপরিবহনও। এর আগে গত বুধবার এনসিপি সমাবেশে হামলা সংঘর্ষের পর কারফিউ জারি করে প্রশাসন। কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়। হামাসের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার হামাসের কাসাম ব্রিগেডস মুখপাত্র আবু উবাইদা এই কথা জানান। তিনি বলেন, গাজায় আটক সব বন্দীকে মুক্তির বিনিময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় ইসরায়েলকে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কট্টরপন্থী মন্ত্রীরা প্রস্তাবটি নাকচ করেছেন বলে অভিযোগ তার। কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন উবাইদা। এদিকে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনে আরও 41 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত নিহত 58,667 জন। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা অঞ্চলে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি শান্ত করতে ইসরায়েলের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে দেশটি। তুরস্কের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক কথা জানান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক ও জর্ডান সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো। ঘোষণায় সুয়েইদা অঞ্চলের ড্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র পরিহার করে শান্তিপূর্ণভাবে নতুন সিরিয়া গঠনের আহ্বান জানান রাষ্ট্রদূত ব্যারাক। গতকাল যুদ্ধবিরতি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্রুজ ও বেদুইন গোষ্ঠী। টানা 6 দিনের সংঘাতে নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে অঞ্চলটিতে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানি মামলা করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে তাকে নিয়ে ভুয়া প্রতিবেদন প্রকাশের অভিযোগ তার। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানায়, 2003 সালে মার্কিন বিনিয়োগকারী জেফ্রি অ্যাপস্টেইনকে কুরুচিপূর্ণ ছবি সহ একটি শুভেচ্ছা কার্ড পাঠান ডোনাল্ড ট্রাম্প। তবে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে জার্নালের মালিক রুপার্ট মারডক সহ 2 জন প্রতিবেদক এবং তাদের সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল 7:30টার দিকে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ট্রেনিং সেন্টারে এই ঘটনা ঘটে। পুলিশের বম্ব স্কোয়াড একটি বিস্ফোরক অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বিষয়টি নিশ্চিত করে জানান, FBI, ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস ও ATF এজেন্টরা ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার পর এলাকা ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। নারী সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশনে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনার দ্বিতীয় মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আসর জুড়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। শ্রীলঙ্কা ম্যাচের আগেই তাই জিম ও সুইমিংয়ে নিজেদের রিকভার করার চেষ্টা করছে বাটলারের শিষ্যরা। শিরোপা নিজেদের ঘরে রাখতে এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ, আমাদের কোচ হচ্ছে একটা ভিডিও অ্যানালাইসিস ক্লাস করাবে, ওটাতে বলবে কে কি খেলবে কিভাবে, ওটাতে আমরা অনেক ফোকাস। যারা আছে তারা তাদের বেস্টটা দিয়েছে। আগামীতে আশা করতেছি ভালো আরো 2টা ম্যাচ আছে, ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ। জয়ের মিশন নিয়ে আগামীকাল ভোরে নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রবিবার ভোর 5টায়। 20 ম্যাচে 11 জয় 5 ড্রয় তালিকার 5-এ অবস্থান করছে মায়ামি। এই ম্যাচে জয় নিয়ে অবস্থান ধরে রাখতে চায় লিওনেল মেসির দল। এদিকে 23 ম্যাচে 9 জয় 6 ড্রয়ে 8-এ অবস্থান করছে নিউ ইয়র্ক রেড বুলস। এই ম্যাচটা নিজেদের করে তালিকায় এগিয়ে যেতে চায় রেড বুলস। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।